দোতলা সিঁড়ির কাছে পা রাখতেই বুঝতে পারলাম কেউ একজন গান করছে। কারো একজনের গানের গলা ভেসে আসছে, তবে গানটি রবীন্দ্রসঙ্গীত। গানটা আমার চেনা, আর শুধু চেনা নয়, বেশ পছন্দের। বুঝতে পারলাম আজ সকাল সকাল কোনো কারণে শঙ্করের হয় কোনো খুশির খবর কিংবা কোনো দুঃখের খবর এসেছে, কারণ এই দুটো সময়েই আমি শঙ্করকে এমনভাবে গান গাইতে শুনেছি। ভেবেছি এমন সময় দেখি রান্নাঘরের দিকে দরজার কাছ থেকে বেরিয়ে আসছে চড়ক। সে আমায় দেখে চাপা স্বরে বলল, দাদাবাবুর সকাল থেকে মনটা বেশ ভালো বলেই মনে হচ্ছে। 2 কাপ চা খেয়েছে, তাছাড়া আরও কিছু একটা ব্যাপার আছে বলে মনে হচ্ছে। তুমি যাও না, যাও, গেলেই বুঝতে পারবে। আমি দোতলার সিঁড়ি দিয়ে উঠে শঙ্করের ঘরের কাছটায় আসতেই দেখতে পেলাম দরজা ভেতর থেকে বন্ধ। দরজার ওপরে একটা নক করতে প্রথমে কিন্তু কিছুই হলো না। প্রথমে গান থেমে গেল এবং তারপর ঘরের ভিতরে শঙ্কর অপেক্ষা করতে লাগলো আরও একবার টোকা দেওয়ার জন্য। আমি আরও একবার টোকা দিতেই ঘরের ভেতর থেকে শঙ্কর বলে উঠল, দরজা খোলাই আছে, চলে এসো। দরজায় একটা টোকা দিতেই বুঝতে পারলাম দরজা ভেজানো ছিল, দরজার পর্দা ফেলা। পর্দা সরিয়ে দিতেই দেখতে পেলাম বিছানার একপাশে খোলা জানলা দিয়ে রোদের আলো ঘরের ভেতরে এসে ঢুকছে। শঙ্কর পোশাক বদলায়নি, রাতে ঘুমোতে যাওয়ার পোশাকই তার পরনে এখনও রয়েছে। মুখটা একটা অদ্ভুত হাসিতে ভরা, মাথার লম্বা চুলগুলো অবিন্যস্তভাবে ছড়িয়ে রয়েছে। আমি ঘরে ঢুকতে বলল, আজ কি ব্যাপার এত সকাল সকাল? সে কি, ভুলে গেলে? তুমি তো সকালবেলায় ফোন করে আমার ঘুম ভাঙালে। সকালবেলা একবার নয়, 3-3বার ফোন বাজছিল। টেলিফোনের শব্দ শুনে ঘুমিয়ে থাকার মতো ক্ষমতা কি আর আমার আছে? তুমি তো বললে তোমার কাছে চলে আসতে। তোমার কাছে নাকি কে একজন আসবে। শঙ্করের যেন হঠাৎ করেই মনে পড়ে গেছে এমনভাবে সে বলল, ও তাই তো, দেখেছো একেবারেই ভুলে গেছি। একটু পরেই একটা ভদ্রলোকের আসার কথা আছে। তিনি শেষ রাতের দিকে টেলিফোন করেছিলেন। তখন তোমায় টেলিফোন করতে পারতাম, কিন্তু কি মনে করে আর করিনি, তাই একটু পরেই করলাম। আর তুমি বসো, আমি একটু হাত মুখটা ধুয়ে নিই। শঙ্করের বসার ঘর এই ঘরের পাশে। সেখানে গিয়ে লম্বা টেবিলের একপাশে চেয়ার টেনে বসলাম। টেবিলের একপাশে আজকের খবরের কাগজটা পড়েছিল। ওটা তুলে নিয়ে চোখ বোলাতে বোলাতেই চড়ক এসে 1 কাপ চা দিয়ে গেল। সবেই চায়ের কাপে চুমুক দিয়েছি, এমন সময় দেখি পোশাক বদলে নিয়ে শঙ্কর এসে হাজির। এত তাড়াতাড়ি সে নিজের সমস্ত কাজ করতে পারে কে বলবে একটু আগেই তার ঘুম জড়ানো চোখ নিয়ে সে বিশ্রামে ব্যস্ত ছিল। তার মাথার অবিন্যস্ত চুল দেখে মনে হচ্ছিল তার ঘুমের ঘোর কাটিয়ে উঠতে যথেষ্ট সময় লাগবে, কিন্তু এখন তাকে দেখে মনে হচ্ছে একদম পরিপাটি। আমার সামনের চেয়ারটায় বসে চায়ের কাপ তুলে নিয়ে তাতে লম্বা চুমুক দিয়ে সে বলল, তা তোমার কাজকর্ম কেমন চলছে? মানে ওই যে নতুন কি একটা ব্যবসা করেছিলে শুনলাম। এইখানে বলে রাখা ভালো, নতুন ব্যবসা নয়, পুরনো যে ব্যবসাটা আমি প্রায় 6 মাস ধরে করে চলেছি সেই ব্যবসার কথাই শঙ্কর বলছে। পাখির ব্যবসা। 2 জন লোক রয়েছে, তারাই সমস্ত কাজকর্ম করে, পাখি কেনা বেচা থেকে শুরু করে সমস্ত কিছু। তবে আমার বাড়ির লম্বা ছাদটা বিভিন্নভাবে তৈরি করে নিতে হয়েছে এই কাজের জন্য। জায়গা আমার, অর্থ জোগানো আমার, তারা শুধু সমস্ত কাজকর্ম করে থাকে। তার বিনিময়ে তাদের মাসিক কিছু মাইনা দেওয়া হয়। তবে 6 মাসের মধ্যে 3 মাস ব্যবসা ভালো চললেও বাকি 3 মাস কিন্তু ব্যবসা খুব একটা ভালো চলেনি। তবে হাতে কিছু টাকা রয়েছে, তাই বললাম, নাতিশীতোষ্ণ, খুব একটা খারাপ বা ভালো নয়। আচ্ছা শঙ্কর, তুমি কি ওইগুলো ইচ্ছে করেই করো? যখন হাতে কেস থাকে তখন তো কোনো কিছু এত সহজে ভুলে যাও না, তাহলে এমনি সময় এত কিছু ভুল হয় কি করে? তুমি আমাকে ডেকে পাঠিয়েছ অথচ তোমারই মনে নেই। ব্যাপারটা ঠিক তেমন নয়। আসলে আমাদের মস্তিষ্কের গঠনটা বড়ই অদ্ভুত। কোনগুলো আমরা মনে রাখবো আর কোনগুলো আমরা মনে রাখবো না,
সেগুলো আমরা নিজেরাই বাছাই করে নিতে পারি। তবে সেটা সবার পক্ষে সম্ভব নয়। চেতন মন আর অবচেতন মন এই দুটো খুবই সূক্ষ্মভাবে কাজে লাগাতে পারলে এই ব্যাপারটা আয়ত্ত করা যায়। তখন অপ্রয়োজনীয় জিনিসগুলো মনে না রেখে যেগুলো প্রয়োজন সেগুলো তুমি খুব ভালোভাবেই মনে রাখতে পারবে। তবে মিথ্যে বলবো না, কিছু ব্যাপার আমি নিজেও ভুলে যাই আর কি। কথাটা বলেই শঙ্কর হেসে উঠল। আর ঠিক তারপরেই চড়ক এসে খবর দিল এক ভদ্রলোক আমাদের সঙ্গে দেখা করতে এসেছেন। আমাদের সঙ্গে মানে অবশ্যই শঙ্করের সঙ্গে। শঙ্করের পুরো নাম শঙ্কর রায়চৌধুরী। এই শহরের প্রাইভেট গোয়েন্দাদের মধ্যে যাদের নাম করা যায় তাদের মধ্যে এক এবং অন্যতম। এই মুহূর্তে শঙ্করকে সবাই চেনে। আর আমি হলাম শান্তনু চক্রবর্তী। বিভিন্ন কেসে শঙ্করের সঙ্গে থেকে তাকে সাহায্য করার চেষ্টা করি। তবে কতটা কি করে উঠতে পারি তা আপনারাই না হয় বলবেন। এসবের মধ্যেই দেখলাম ভদ্রলোক চড়কের সাথে এসে আমাদের সামনে দাঁড়ালেন। শঙ্কর তাকে সামনে থাকা একটা চেয়ার দেখিয়ে বসতে বলল। ভদ্রলোকটি বসেই শঙ্করের দিকে তাকিয়ে বলল, আপনি বুঝতে পারছেন না শঙ্করবাবু, আমি যে কতটা ভয়ের মধ্যে রয়েছি আপনি জানেন না। আমার পাশের ঘরে কাল রাতে খুন হয়ে গেল, অথচ আমি কিছুই বুঝতে পারলাম না। পুলিশ তো আমাকেই সন্দেহ করছে। কিন্তু কিন্তু আপনি বলুন, আমি কেন বাবাকে মারতে যাব? দেখুন, মোটিভ এবং সময়সূচক এইগুলো যদি মিলে যায় তখন সম্পর্ক কি সেটা পুলিশ কিংবা আমি কেউই দেখি না। যদি আপনার বাবাকে খুন করার জন্য সঠিক মোটিভ থাকে তাহলে আপনি সেটা করতেই পারেন, তাতে আটকাবে না। কিন্তু ব্যাপারটা হলো, আপনি বলছেন আপনার মনে হচ্ছে এবার আপনাকে কেউ খুন করতে পারে, কিন্তু এটা মনে হওয়ার কারণটাই বা কি? ভদ্রলোকের মুখটা অতি সাধারণ, পেটে একটু গোলগাল চেহারা, ভুঁড়ির আভাস সামান্য রয়েছে, মাথার কাছে সামনের দিকে চুলও উঠে এসেছে, কপালটা চওড়া, লম্বা নাক, গোলাকার দুটো চোখ, গায়ের রং মাঝারি, তবে পোশাক আশাক কিন্তু বেশ শৌখিন। তার মুখে চিন্তা এবং সুখের ছাপ থাকলেও তার পোশাক কিন্তু বেশ পরিপাটি করে পরা। তবে অবশ্যই জুতোটায় সামান্য ফ্যাকাশে ভাব রয়েছে, বোঝা যায় তাড়াহুড়ো করে পুরনো কোনো জুতো পরে চলে এসেছেন। দেখুন, আসল ব্যাপারটা কি সেটা তো আমি নিজেও বুঝতে পারছি না। আপনাকে আমার বাড়ির ব্যাপারে সমস্ত কিছু না বললে আপনি হয়তো বুঝতে পারবেন না। আপনাকে প্রথম থেকেই সব বলি, আপনার আপত্তি নেই তো? শঙ্কর লম্বা চেয়ারে একবার সোজা হয়ে বসে নিয়ে সম্মতি দিতেই ভদ্রলোক বলতে শুরু করলেন। আমার নাম বিকাশ সামন্ত। আমার বাবার নাম ছিল বিনয় সামন্ত। কলকাতার এখানে আমার বাবা এসেছে আজ থেকে প্রায় 20 বছর আগে। তখন আমার বয়স অনেক কম। আমার মা আর আমার এক দিদির সঙ্গে আমি এখানে আছি। বাবা এখানে কোন একটা কাঠের কারখানায় প্রথমে কাজের জন্য ঢোকে, তারপর সেখান থেকে যখন বেরিয়ে আসে তখন বাবারই চেনা বন্ধুর সাথে একসঙ্গে একটা ব্যবসা শুরু করে। সেটা কাঠেরই ব্যবসা। সেই ব্যবসায় যে খুব পয়সা করে আসছিল তা বলবো না, তবে মোটামুটি আমাদের চলে যেত। তারপর মা মারা যায়, দিদিরও বিয়ে হয়ে যায়। বাবা আর আমি এই বাড়িতেই থেকে যাই। পুরনো বাড়ি, ওর মধ্যে দোতলা, আপনি গেলেই বুঝতে পারবেন। আর ওই বাড়িতে ছোটোখাটো 2-4টে ঘর আছে। বাড়ির সমস্ত কাজকর্ম আমিই করি, তবে একটা কাজের লোক আছে, সে সকালে আর বিকেলে একবার করে আসে। তাছাড়া বাড়িতে আর বেশি কেউ থাকুক সেটা বাবা পছন্দ করে না। বাবারও বয়স হয়েছিল, তাই বাবা বেশিরভাগ সময় নিজের ঘরেই থাকতেন। আমি সকালে বেরিয়ে যেতাম, বাবার কাঠের ব্যবসাটা আমিই দেখতাম। তবে সেখানে আমায় বেশি সময় থাকতে হতো না, ওই বিকেলের দিকে আমি চলে আসতাম। তারপরে বাকি সময়টা বাড়িতেই থাকতাম। কিন্তু সম্প্রতি বেশ কিছুদিন ধরে যেন মনে হচ্ছিল সন্ধ্যার পর বাড়ির আশেপাশে কারা যেন ঘুরে বেড়ায়। কেউ যেন আমাদের বাড়ির উপরে নজর রাখার চেষ্টা করে। তাহলে ব্যাপারটা নিয়ে আপনি তখন পুলিশের কাছে গেলেন না কেন? আগে পুলিশের কাছে গিয়েছিলাম, কিন্তু আমার মতো একজন সাধারণ মানুষের জন্য পুলিশ তার সময় নষ্ট করবে কেন বলুন? আপনি তো জানেন, বড় মানুষ হলে তাদের জন্য পুলিশ এক্ষুনি পাহারায় বসে যেত, কিন্তু আমার জন্য সেসব করবে কেন? তাছাড়া কোনো হুমকি চিঠি নেই, কিছু নেই। শুধু আমার মনে হয়েছে যে রাতের বেলা কেউ যেন বাড়ির আশেপাশে ঘুরে বেড়ায়। এইটুকুতেই তো পুলিশ আমার কথা শুনবে না।
যে পুলিশ এসেছিল তার কাছে আমি গিয়েছিলাম। আপনি চাইলে তার সঙ্গে কথা বলে দেখবেন। পুলিশের সঙ্গে আমায় কথা বলতে হবে। ব্যাপারটা যখন পুলিশের হাতে চলে গেছে তখন আপনি আসল কথাটাই বলুন, যে আপনার কেন মনে হচ্ছে এরপরে কেউ আপনাকে খুন করতে পারে বলে। আপনার বাড়ির চারপাশে কি কেউ নজর রেখে চলেছে এই কারণেই? না না, শুধু এই কারণে নয়, বাবা মারা যাওয়ার কয়েকদিন আগে থেকেই অদ্ভুত কিছু ব্যবহার করছিল। মাঝে মাঝেই যেন ভয় চিৎকার করে উঠত, বারবার বলতো জানলার কাছে কে যেন দাঁড়িয়ে আছে। অথচ আমি যখন এসে দেখতাম তখন জানলার কাছে কেউ নেই। বাবার কথায় ঘর থেকে বাইরে বেরিয়ে আশেপাশে খুঁজে দেখতাম, কিন্তু কোথাও কাউকে দেখতে পেতাম না। আশ্চর্য ব্যাপার। আর গোটা ব্যাপারটাই হতো অন্ধকারে সন্ধ্যের পর। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছেন। গোটা দিন আমি বাড়িতে থাকতাম না, তখন কিন্তু এমন কিছুই হতো না। অথচ যখনই সন্ধে হতো তারপরে এসব হতো। আমি কিছুই বুঝতে পারতাম না। তবে মারা যাওয়ার আগের দিন বাবা কেমন শান্ত হয়ে গিয়েছিল, যেন মনে হচ্ছিল বাবা আমায় কিছু বলতে চায়, কিন্তু চেষ্টা করেও কথাটা বলতে পারছে না। আমি বাবার সঙ্গে কথা বলবো বলে ভেবেছিলাম, কিন্তু তার আগেই তো রাতের বেলা। আপনার বাড়িটা একবার দেখা দরকার। যে ঘরে আপনার বাবা রাতে ঘুমোতো সব কিছু ভালোভাবে না দেখলে বোঝা যাবে না। আচ্ছা, আপনার বাবা কি আপনাকে বলেছিল যে কেউ তাকে মারতে পারে, কিংবা আপনার বাবার সঙ্গে কারোর শত্রুতা আছে? কাঠের ব্যবসাটা বাবা নিজেই সামলাতেন। তারপর সেখানে একটা দুর্ঘটনা ঘটে, বেশ বড় দুর্ঘটনা। মাল বোঝাইয়ের একটা গাড়ি প্রায় উল্টে পড়েছিল বাবার গায়ের উপরে। বাবারই একজন কর্মচারী বাবাকে বাঁচিয়ে দেয়, কিন্তু ভাগ্যক্রমে সেই কর্মচারীটার দুটো পা নষ্ট হয়ে যায়। বাবা তাকে বেশ কিছু টাকা দিয়েছিল, কিন্তু পায়ের সমস্যা থেকেই আস্তে আস্তে তার বড় অসুখ করে দুটো পা পচে গিয়েছিল, আর সেভাবেই সে মারা যায়। কিন্তু এ ঘটনা তো প্রায় অনেক আগের কথা, কম করে 4 থেকে 5 বছর। তারপরেই তো বাবা সমস্ত কিছু আমার হাতে দিয়ে দেয়। কিন্তু এতদিন পরে এখন যে হঠাৎ করে বাবার কি হলো, আর বাবাকে যে এমনভাবে কে খুন করতে পারে সেটাই তো বুঝতে পারছি না। শঙ্কর খুব মন দিয়ে ভাবছিল। আমি ভদ্রলোকের দিকে তাকিয়েছিলাম। ভদ্রলোকের চোখে মুখে যেটা ফুটে উঠেছে সেটা ভয় ছাড়া আর কিছুই নয়। বুঝতে পারছিলাম সত্যি সত্যি তিনি ভয় পাচ্ছেন। তার বাবার পরে যদি এবার কেউ তাকে খুন করতে চায়। তাছাড়া এই ধরনের একাকী মানুষ এমন একটা ভয়ের মধ্যে সবসময় থাকেন। তারপর সম্প্রতি মাত্র একদিনের ব্যবধানেই তার বাবা এমনভাবে খুন হয়েছেন। আমি কিছু বললাম না, চুপ করে শুনছিলাম। শঙ্কর আমার দিকে তাকিয়ে বলল, হাতে যদি এখন কোনো কাজ না থাকে তাহলে চলো বিকাশবাবুর বাড়ি থেকে একবার ঘুরে আসি, তার সঙ্গে একবার পুলিশের সঙ্গেও দেখা করে আসবো। আমার হাতে কোনো কাজ ছিল না, আগেই বলেছি। যে দুজন লোক আছে তারাই সমস্ত কিছু সামলে নেয়। প্রয়োজন হলে তখন তারা আমার জন্য অপেক্ষা করবে। তাই আমি বেরিয়ে পড়লাম। বিকেলের আগে বাড়িতে না গেলেও চলবে। বিকাশবাবুর সঙ্গে আমি আর শঙ্কর গিয়ে পৌঁছলাম তার বাড়িতে। একটু পুরনো আমলের বাড়ি। দোতলা বাড়ি হলেও ওপরতলার নিচের তলা মিলিয়ে 4টে ঘরের বেশি নেই। তাছাড়া এক পাশে ঘোরানো সিঁড়ি, নিচের তলায় একটা ছোট্ট রান্নাঘর। বাড়ির চৌহদ্দিতে একটা ছোট পাঁচিল রয়েছে, তার এক পাশে পয় প্রণালীর ব্যবস্থা। ঘরের গেটটা খুলতে খুলতে ভেতরে ঢুকে বিকাশবাবু বললেন, আসুন আসুন, এটাই আমার বাড়ি। মাধব, এই মাধব! বিকাশবাবুর ডাক শুনে একজন কম বয়সী ছেলে বেরিয়ে এলো। বোঝা গেল বাড়ির টুকিটাকি কাজকর্ম সেই করে। তার গলায় গামছা, পরনে খাটো করে পরা একটা লুঙ্গি, পরনে পাতলা জামাটা বেশ পুরনো। এগিয়ে এসে সে এক পাশে দাঁড়ালো। বিকাশবাবু তাকে দেখিয়ে বললেন, আগে এই হলো মাধব। মাধব সকালের দিকে থাকে, আর ওই সন্ধ্যের দিকে আমি আসার পর একটু এসে এসে হাতে হাতে কাজকর্ম করে দেয়। আমাদের পাড়াতেই থাকে, বড় ভালো ছেলে। বাবা মারা যাওয়ার পর এখন ওই আমার নিজের, বুঝতেই পারছেন। মাধব চলে গেল। আমি আর শঙ্কর বিকাশবাবুর সঙ্গে গিয়ে ঢুকলাম একতলায়। একতলার ঘরগুলোই রান্না, খাওয়া দাওয়া এই সমস্ত কাজেই ব্যবহার হয়। সিঁড়ি দিয়ে দোতলায় উঠে গিয়ে বিকাশবাবু প্রথম ঘরটা দেখিয়ে দিলেন তার ঘর বলে, এবং দ্বিতীয় ঘরে তার বাবা বিনয় সামন্ত থাকতেন।
যদিও ঘরের দরজায় তখন তালা দেওয়া। আগে পুলিশ তালা দিয়ে গেছে। শেষ রাতে বাবার মৃতদেহ নিয়ে যখন তারা চলে যায়, তারাই তালাটা লাগিয়ে দিয়ে যায় এবং বলে যে ঘরের দরজা না খুলতে। তাতে যদি ঘরের মধ্যে কিছু থাকে সেটা তারাই নাকি এসে নিয়ে যাবে। আচ্ছা, পুলিশ তো সমস্ত ব্যাপারটাই দেখছে, তাহলে আপনি পুলিশের ওপরে ভরসা না রেখে আমার কাছেই বা এলেন কেন? পুলিশের উপর আমার আস্থা নেই শঙ্করবাবু। তাছাড়া আপনার কথা আমি এর আগেও শুনেছি। আপনি হয়তো ভুলে গেছেন, কিন্তু আমাদেরই পাড়াতেই একটা সোনার নেকলেস চুরি হয়ে যাওয়ার ব্যাপারটা আপনিই দেখেছিলেন। তখনই আপনার বুদ্ধির বহর আমি দেখেছিলাম। তাই আপনার উপরে আমি ভরসা করতে পারি। কারণ যদি আমার কিছু হয়ে যায়, পুলিশ হয়তো তারপরে তদন্ত করবে, কিন্তু আমি চাইছি আমার যেন কিছু না হয়। আপনি আমার সুরক্ষার দায়িত্ব নিন। শঙ্কর একবার এদিক ওদিক তাকিয়ে দেখল, তারপর আমায় বলল, আজ তোমায় একটা অদ্ভুত জিনিস দেখাবো। হয়তো তুমি এর আগেও দেখেছো, তবে আমার হাত দিয়ে ব্যাপারটা আজ এই প্রথমবার তুমি দেখবে। আচ্ছা বিকাশবাবু, কোনো তামার তার কিংবা ওই ছোটোখাটো লোহার ক্লিপ জাতীয় কিছু একটা কাঁটা মতো জিনিস হবে কি? কাঁটা নয়, ক্লিপও নয়, লম্বা সরু তার নিয়ে এলো বিকাশবাবু। তারপর সেই তারটাকে নিজের হাতের মধ্যে লুকিয়ে এক অদ্ভুত কায়দায় কি যেন করল শঙ্কর। তারপর সেই তারটাই ঢুকিয়ে দিল ঝুলতে থাকা তালার গর্তের ভেতরে। বিকাশবাবু অবাক হয়ে আমার দিকে তাকালেন। আমি আর কি বলবো, আমিও তো অবাক হয়ে দেখছি। বেশ বুঝতে পারছি শঙ্কর তালা খোলার চেষ্টা করছে, কিন্তু সত্যি সত্যি কি সামান্য তামার তার দিয়ে সে তালা খুলতে পারবে? বেশ কিছুক্ষণ সময় লেগে গেল। মাঝে একবার বিকাশবাবু বললেন, পুলিশের সঙ্গে কথা বলে তারপর দরজা খুলে যদি ভেতরটা দেখা যায়। কিন্তু শঙ্কর সেসব কথায় কান দিল না। অনেকক্ষণের চেষ্টায় তামার তারকে নিয়ে বেশ কয়েকবার অদ্ভুত কিছু কায়দায় পাক দেওয়ার পরে একটা খুট করে শব্দ হলো, আর তারপরেই তালাটা ধরে একটা হ্যাঁচকা টান দিতেই তালাটা খুলে এলো। বিকাশবাবু ব্যাপারটা দেখতে পেয়ে প্রায় রুদ্ধশ্বাসে বলে উঠলেন, তালাটা খুললেন তো ঠিক আছে, কিন্তু আবার বন্ধ করা যাবে তো? বুঝতেই পারছেন, পুলিশে এমনিতেই আমার ওপর সন্দেহ করছে, তার ওপর। বিকাশবাবুর পাশের ঘরটাই বিনয়বাবুর ঘর। অবশ্য আজ সকালেই এই ঘরে তার মৃতদেহ পড়েছিল। ঘরের ভেতরে একটা জায়গা সাদা চক দিয়ে ঘেরা রয়েছে, বোঝা যাচ্ছে সেইখানে মৃতদেহ পড়েছিল। রক্ত বোধহয় মোছা হয়ে গেছে, তবু একটা কালচে পুরনো দাগ মেঝেতে রয়েছে। ঘরে ঢুকে চারিদিকে তাকিয়ে বুঝতে পারলাম বিনয়বাবু ঘরের আসবাবপত্র খুব একটা বেশি নেই। বিকাশবাবু ঘরের মেঝের দিকে তাকিয়ে বললেন, রাতের বেলা কিছুই বুঝতে পারিনি। অনেক রাতের দিকে, মানে ওই ভোরের একটু আগে হবে ঠিক ওই সময়, তখন একবার নিচে নামবার জন্য বাবার ঘরের কাছে এসেছি। বাবার হাঁটাচলা করতে একটু সমস্যাই হতো। বাবা বাইরে যাবে নাকি সেটা দেখার জন্য বাবার দরজায় ধাক্কা দিতে যাব, ঠিক এমন সময় দেখি দরজাটা খোলা। একটু অবাক হয়ে গেলাম। বাবা তো দরজা খোলা রাখে না, রাতের বেলায় দরজা বন্ধ করে তারপর ঘুমোতে যায় উনি। আমি ভাবলাম হয়তো উঠেছিলেন। দরজাটা খুলে ঘরের আলো সুইচটা জ্বালতেই দেখি আলো জ্বলছে না। মনে হলো লোডশেডিং হয়েছে। আমি বিছানা থেকে উঠে বাইরে আসার সময় আলো জ্বালাইনি। বাইরে চাঁদের আলো রয়েছে। লোডশেডিং বুঝতে পেরে বাবার ঘরের টেবিলের উপরে হ্যারিকেনটা জ্বালিয়ে পেছনের দিকে ঘুরে দেখি বাবা বিছানার উপরে নেই। আর তারপরে দেখলাম মেঝেতে বাবা পড়ে আছে। সঙ্গে সঙ্গে আমার হাত থেকে হ্যারিকেনটা ঘরের মধ্যে পড়ে যায়। কাঁচের টুকরো চারপাশে ছড়িয়ে পড়ে, বুঝতে পারছেন। তারপর তাড়াতাড়ি উঠে গিয়ে পাশের বাড়ি থেকে অতনুবাবুকে ডেকে আনলাম। তারপরে অতনুবাবুই তো পুলিশে টেলিফোন করে সমস্ত ব্যাপারটা বলেন। আমার তো তখন হাত পা কাঁপতে শুরু করেছে। পুলিশ আসার পরে ব্যাপারটা একটু স্বাভাবিক হয়েছে। মানে মৃত্যুটা কখন হয়েছে সে ব্যাপারে আপনি কিছুই জানেন না? আচ্ছা, রাতে কোনো শব্দ শুনতে পেয়েছেন কি? অন্ততপক্ষে দরজা খোলার শব্দ? বিকাশবাবু মাথা নাড়লেন, তারপর যেন কিছু একটা মনে পড়েছে এমন ভাব করে বললেন, একটা কথা শঙ্করবাবু, যদিও সত্যি না মিথ্যে তা জানি না, এক সময় শুনেছিলাম বাবার কাছে নাকি অনেক টাকা আছে। বাবা একবার কিভাবে যেন অনেক টাকা পেয়েছিলেন। সেই টাকা কোথায় আছে
আসলে আছে কিনা সে কথা আমি জানি না, তবে অনেকের কাছে এই কথাটা আমি শুনেছি, বিশেষ করে কাঠের দোকানের যারা পুরনো কর্মচারী তাদের মুখে। তবে যদি সেটা থেকেও থাকে তাও তো এখন। শঙ্কর কিছু বলল না, ভালো করে ঘরের চারিদিকে ঘুরে ফিরে দেখতে লাগলো। তারপর এক সময় কোন থানার আন্ডারে কেসটা রয়েছে তা জিজ্ঞাসা করে নিয়ে বিকাশবাবুকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়ল। এতক্ষণ পর আমি মুখ খুললাম। শঙ্কর আমায় সর্বদা বলে রাখে যে কেসের ব্যাপারে যখন তার কোনো তদন্ত চলবে তখন সে আমায় কিছু না বলা পর্যন্ত আমি যেন কিছু না বলি, আর অন্তত অন্য কারোর সামনে যেন মুখ না খুলি। তাই তাকে একটু ফাঁকা পেতেই বললাম, কিছু বুঝতে পারলে? একজন বৃদ্ধ মানুষ যিনি ভালোভাবে হাঁটাচলা করতেই পারেন না, তাকে বাইরে যাওয়ার জন্য হয়তো ধরে ধরে নিয়ে যেতে হয়। নিশ্চয়ই বর্তমানে তার এমন কোনো শত্রু তৈরি হবে না যে তার ক্ষতি করতে পারবে। তাহলে এমন কিছু আছে যার সঙ্গে অতীতের কোনো একটা সম্পর্ক আছে, কিন্তু তবুও বাড়িতে এসে ঘরে ঢুকে খুন করে চলে গেল। অপরাধী বেশ কিছুদিন ধরেই লক্ষ্য করেছে বলেই আমার মনে হয়। আচ্ছা, ওই বিকাশবাবু শেষে টাকার কথাটা বললেন, তার বাবার কাছে নাকি একসঙ্গে অনেক টাকা ছিল। কোথায় সে টাকা? মানে টাকাটা কি কোনো মোটিভ হতে পারে? হতেই পারে, কিন্তু সমস্যা হলো সেই টাকার ব্যাপারটা সম্পূর্ণ ধোঁয়াশা। আসলে সেটা আছে না নেই সে ব্যাপারে তো আমরা নিশ্চিত নই। কাঠের দোকানের প্রাক্তন কর্মচারীদের কাছে ব্যাপারগুলো শুনেছেন, এমন গুজব হামেশাই ছড়িয়েই থাকে। তাছাড়া একসময় বিনয়বাবুও ব্যবসা করতেন। একটা ব্যবসাপত্রের মধ্যে এমন কিছু গুজব ছড়াতে পারে শান্তনু, কিন্তু সমস্যাটা হলো আরেকটা জায়গায়। কোথায়? শঙ্কর গভীরভাবে কি যেন ভাবছিল, আমায় কিছুই বলল না। আমরা কাছের থানায় গিয়ে পৌঁছলাম। থানার মিস্টার রায় শঙ্করের পূর্ব পরিচিত। শঙ্করকে দেখেই মিস্টার রায় একটু বিরক্তই হয়ে বললেন, কি ব্যাপার বলুন তো শঙ্করবাবু, ওই বিকাশবাবুর কেসটা আপনি হাতে নিয়েছেন নাকি? আমার লোক খবর দিল যে আপনার বাড়িতে বিকাশবাবু গিয়েছিল এবং আপনিও নাকি সেখানে গেছেন। কি বলছেন বলুন তো? পুলিশ নিজের কাজ ভালোভাবে করছে না? এটা মনে হয় ভুলই ভাবা। এত অল্প সময়ের মধ্যে, মাত্র একটা দিনের মধ্যে আপনি যখন এত কিছু খবর জোগাড় করতে পেরেছেন, তাহলে নিশ্চয়ই কেসের ব্যাপারে আপনি অনেকটাই এগিয়ে গেছেন। না শঙ্করবাবু, কিছু তো পেলাম না। তবে মনে হচ্ছিল যে চুরির উদ্দেশ্যেই খুনটা করা হয়েছে, অথচ ঘরের সমস্ত কিছুই আগের মতো আছে। এমনকি আলমারিতে বেশ কিছু ক্যাশ টাকাও ছিল, সেটাও সেখানে আগের মতোই রয়েছে। আলমারিও খোলার চেষ্টা করা হয়নি, কিন্তু হঠাৎ করে শুধু শুধু একজন কেন এমন একজন বয়স্ক মানুষকে হত্যা করতে যাবে সেটা তো বুঝতে পারছি না। আচ্ছা, এই বিনয়বাবুর মেয়ের ব্যাপারে খোঁজখবর নিয়ে দেখেছেন? বিনয়বাবুর মেয়েকে কি ব্যাপারটা জানানো হয়েছে? সমস্যাটা তো ওইখানে, বিনয়বাবুর মেয়েকে টেলিফোন লাইনে পাওয়া যাচ্ছে না। বিনয়বাবুর মেয়ের স্বামী থাকেন বিদেশে, বিনয়বাবুর মেয়েও সেখানেই থাকেন। একটা যোগাযোগের নাম্বার পাওয়া গেছে, তবে আসলে যোগাযোগ করা হয়ে ওঠেনি। পোস্টমর্টেম রিপোর্টটা আসতে 2 দিন সময় লাগবে। আশা করছি তার মধ্যে আমরা যোগাযোগ করতে পারবো। আচ্ছা, মিস্টার রায়ের খুনটা ঠিক কিভাবে হয়েছে? হ্যাঁ, ছুরির আঘাতে। গলার কাছে বেশ কয়েকবার ছুরির আঘাত রয়েছে, কিন্তু আশ্চর্য ব্যাপার যে গলার চারিদিকে আঘাতটা পড়েছে। ডান দিকে 2-3টে, আবার বাঁ দিকেও 2-3টে। এমনকি গলার মাঝামাঝি জায়গাতেও ছুরির আঘাত করার চেষ্টা করা হয়েছে। আর মার্ডার ওয়েপেনটা কি পাওয়া গেছে? মিস্টার রায় মাথা নাড়িয়ে বুঝিয়ে দিলেন, খুনের অস্ত্র খুঁজে পাওয়া যায়নি। শঙ্করের সঙ্গে মিস্টার রায়ের বেশ কিছুক্ষণ কথা হওয়ার পরে আমি এটা বুঝতে পারলাম, শঙ্কর এবং মিস্টার রায় দুজনেই কেসটার ব্যাপারে তেমন কিছুই খুঁজে বার করতে পারেনি। শঙ্করের যেমন মনে হচ্ছে এই কেসটার মোটিভ অন্য কিছু রয়েছে, তেমনি মিস্টার রায়ের আসলে মনে হচ্ছে বাইরে থেকে কেউ একজন কোনো কারণে বাড়িতে ঢুকে খুনটা করেছিল। কিন্তু যে কারণেই ঢুকেছিল সেই কারণটা যে কি সেটাই বোঝা যাচ্ছে না। বিকেলের দিকে আমি আমার বাড়ি ফিরে গেলাম। তবে যাওয়ার আগে শঙ্করকে বলে গেলাম নতুন কিছু জানা গেলে যেন সে আমায় অবশ্যই জানায়।
অথচ আমি জানি সে আমায় কিছুই জানাবে না। আমাকে খোঁজ খবর রাখতে হবে। বাড়ি ফিরে নিজের কাজে মন দিলাম। পরদিন প্রায় সকালের দিকেই ফোন করলাম। ফোনটা ধরে শঙ্কর বলল, নতুন খবর তেমন কিছুই নেই। আশা করা যাচ্ছে আজকে পোস্টমর্টমের রিপোর্টটা চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। তাছাড়া আরও দুটো ব্যাপারে আজকে খবর জোগাড় করে ফেলবো। আজ রাতেই হয়তো তোমাকে আমি কিছু বলতে পারবো। সন্দেহের তালিকায় কে কে রয়েছে অন্তত সেটা জানাও। বিকাশবাবুর বাবা বিনয়বাবু যখন ব্যবসার কাজ বিকাশবাবুর হাতে ছেড়ে দেন, তার আগে একটা দুর্ঘটনা ঘটেছিল, সেটা কি মনে আছে? সেই দুর্ঘটনার ব্যাপারটাই। সেখানে যারা যারা ছিল তাদের মধ্যে অনেকেরই মত আসলে গোটা ব্যাপারটা বিনয়বাবুর জন্যই হয়েছিল। বিনয়বাবুর জন্যই তার এই কর্মচারী প্রথমে দুটো পা হারায় এবং তারপরে সে মারা যায়। এই ভদ্রলোকের ছেলে সম্প্রতি বিকাশবাবুর বাড়ির আশেপাশের এলাকায় কয়েকবার দেখা গেছে। আর তাছাড়া বিকাশবাবুর বাড়ির কাজের লোকটিও পুরোপুরিভাবে নিরাপদ বলেও মনে করা যাচ্ছে না। সন্দেহের তালিকায় অনেকেই রয়েছে, বুঝলে, কিন্তু কাজটা কে করতে পারে তা এখনো সঠিকভাবে মনে হচ্ছে না। আচ্ছা, বিকাশবাবুকে তোমার কেমন বলে মনে হয়? অসাধারণ। তবে ভদ্রলোক ভীষণ ভয় পেয়েছে। একে পুলিশের ঝামেলা, তারপর খুন, আবার তার ওপরে এত কিছু। বেশ কয়েক বছর আগে, মানে যখন বিনয়বাবু তার কাজকর্ম সমস্ত ছেড়ে বাড়িতে বসে থাকেন, ঠিক সেই সময় দোতলার ঘর দুটো তৈরি করা হয়েছিল। হয়তো তুমি খেয়াল করেছো যে একতলার ঘর দুটো যত পুরনো, তার চেয়ে দোতলার ঘর দুটো কিন্তু ততটা পুরনো নয়। আজ থেকে প্রায় 5-6 বছর আগেই তৈরি করা হবে। কিন্তু আশেপাশের জায়গাটা এমন যে দেওয়ালের গায়ে ধুলো জমেছে। বাইরে থেকে বেশি ময়লাটে মনে হলেও ভেতরটা কিন্তু তেমন নয়। দেওয়ালগুলো নতুন। তার মানে তুমি কি বলতে চাইছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। একটু অপেক্ষা করতে হবে, তাহলেই আশা করি সবকিছুই বুঝতে পারবে। আমি তোমায় কাল সকালে জানাচ্ছি, কেমন? সেদিন শেষবারের মতো তার সাথে কথা হলো আমার। গোটা দিনে তার সঙ্গে আমার কথা হলো না। এমনকি দিনটা গোটাটাই তদন্তের ব্যাপারে কোনো খোঁজ পেলাম না। শঙ্কর আমায় টেলিফোন করার সময় বোধহয় পেল না। তাই সন্ধ্যের দিকে আমি নিজেই ফোন করলাম। প্রথমে রিসিভ করলো না। একটু পরে চড়ক টেলিফোনটা তুলল, বলল, বাড়িতে নেই, সেই সকালেই তো কোথায় যেন বেরিয়েছে। তা আমি তো ভাবলাম তুমিও তার সঙ্গে আছো। সকালে বেরিয়েছে? কোথায় গেছে তোমায় বলে গেছে? আমায় কি আর দাদাবাবু কিছু বলে যায়? কখন যে ফিরবে আমি তো সেটাও বুঝতে পারছি না। সেই সকাল থেকে নাওয়া খাওয়া কিছুই নেই। আমার হয়েছে যত জ্বালা। ওহ, ও ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে মনে পড়েছে। সকালে এক পুলিশ বাবু এসেছিল, কি যেন নাম, কি যেন নাম বলেছিল, কি নাম, হ্যাঁ হ্যাঁ, রায় রায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি যেন রায়, হ্যাঁ কি রায় যেন। বুঝতে পারলাম চড়ক আসলে মিস্টার রায়ের কথা বলছে। তার মানে সকালে মিস্টার রায়ের সঙ্গে শঙ্কর বেরিয়েছে, এখনো পর্যন্ত ফেরেনি। তাহলে ব্যাপারটা তো বেশ জটিল। বললাম, আচ্ছা শোনো চড়ক, যত রাতেই শঙ্কর ফিরুক না কেন আমায় একবার টেলিফোন করতে বলবে, ঠিক আছে? আমি কিন্তু অপেক্ষা করব। চড়ক টেলিফোন রেখে দেওয়ার পর আমি ভাবতে লাগলাম, এর আগেও শঙ্কর পুলিশের সঙ্গে বেশ কয়েকটা কেসে কাজ করেছে। বিশেষ করে এমন কোনো কেস যখন হাতে এসেছে যেটা পুলিশেরও হাতে গেছে, সেই কেসে শঙ্কর খুব সহজেই পুলিশের সেই অফিসারের সঙ্গে বন্ধুত্ব করে দুজনে মিলে একসাথে কেসের সমাধান করেছে। শঙ্করকে আমি দেখেছি খুব সহজেই পরিস্থিতির সঙ্গে সে নিজেকে মানিয়ে নিতে পারে। অথচ সে নিজে যেটা ভাবছে সেটা একমাত্র সেই জানে, অন্য কাউকে বলে না। অথচ বাকিদের কাছ থেকে যত তথ্য বার করা যায় সে খুঁজে বার করে ফেলে। মনে মনে বুঝতে পারছিলাম, সকাল থেকে প্রায় সন্ধে পর্যন্ত যখন দুজনে বাইরে রয়েছে একসাথে, তার মানে কেসের ব্যাপারে জটিল কোনো ধাঁধা তারা খুলতে চলেছে। শঙ্কর কিন্তু টেলিফোন করল না।
পরদিন প্রায় সকাল 10টা নাগাদ শঙ্করের বাড়ি পৌঁছে শুনলাম শঙ্কর ঘুমোচ্ছে। ব্যালকনির কাছে অপেক্ষা করতে লাগলাম। বেশ কিছুক্ষণ পরে শঙ্কর নিজের ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে আসতেই আমায় দেখে একটু অবাক হয়ে গেল। আরে শান্তনু যে, সুপ্রভাত। তো এত সকাল সকাল কি মনে করে? আজ তো তোমায় আমি আসতে বলেছি বলে মনে পড়ছে না। আরে তুমি আমায় আসতে বলনি, আজ আমি নিজে তোমার কাছে এসেছি। কি ব্যাপার বলো তো, 2 দিন ধরে কোনো পাত্তা নেই। কেসের ব্যাপার কি হলো, কিছু তো বলো। কিসের ব্যাপারে? ওটা তো হয়ে গেছে। ও হ্যাঁ, তোমায় বলা হয়নি, একটু পরেই মিস্টার রায় আসবেন। মিস্টার রায়কে নিয়ে বিকাশবাবুর বাড়িতে যাওয়ার কথা আছে। সেখানে গিয়েই না হয় সমস্ত কিছু তোমাকে জানাবো। তার মানে কেসের সমাধান তুমি করে ফেলেছো, আর তার মানে অপরাধী কে সেটাও জানো। কিন্তু কে অপরাধী, মানে বিনয়বাবুকে রাতের বেলায় কে মারলো? আরে এত অধৈর্য হলে কি করে হবে বলো তো? এত অধৈর্য হওয়ার কোনো কারণই নেই। তুমি চুপ করে বসে চড়ককে বলো চা দিতে। চাটা খেয়ে বিকাশবাবুর বাড়িতে যাব, তখন সেখানে গিয়ে সমস্ত কিছুই জানতে পারবে। এই হলো শঙ্করের খারাপ অভ্যেস। এ সময়ে কোনো কিছুতেই তার হেলদোল নেই, যেন কিছুই জানে না। অথচ যখন সমস্ত কিছু বলে তখন বোঝা যায় সে মাথার মধ্যে সমস্ত কিছু জড়িয়ে রেখেছে। কিন্তু আমি জানি এখন তাকে জোর করলেও সে কিছুই বলবে না, তাই চুপ করে অপেক্ষা করতে লাগলাম। বেশ কিছুক্ষণ পরে সত্যি সত্যি মিস্টার রায় এসে উপস্থিত হলেন। পুলিশের জিপে করেই আমরা গিয়ে পৌঁছলাম বিকাশবাবুর বাড়ির পথে। মিস্টার রায় বললেন, সত্যি বলছি শঙ্করবাবু, আপনি যে কেসটাকে এমনভাবে ভাবতে পারেন সেটা আমি একবারও ভাবতে পারিনি। আর সত্যি সত্যি যে ব্যাপারটা এত জটিল সেটা তো আমি জানতামই না। আমি তো ভেবেছিলাম বাইরে থেকে কোনো চোর কিংবা ওদেরই চেনা কেউ এসে খুন করে কিছু একটা হাতিয়ে নিয়ে গেছে। আর ওই বিনয়বাবুর কাছে থাকা সেই টাকার কথাটা শোনার পর তো আমার আরো বেশি করে সেটাই মনে হচ্ছিল। বিনয়বাবু সেই টাকার কথাটা শোনার পরে কিন্তু আমার সন্দেহটা হঠাৎ করেই ঘুরে গিয়েছিল। তারও বিশেষ একটা কারণ রয়েছে। শঙ্করের কথায় আমি অবাক হয়ে বললাম, বিনয়বাবুর কাছে টাকার কথা শোনার পর তোমার সন্দেহ ঘুরে কোন দিকে গেল? মিস্টার রায় আমার দিকে তাকিয়ে সামান্য হাসলেন। শঙ্করের মুখে হাসি দেখা গেল না, সে কিন্তু চুপ করেই রইল। আমি এবার অধৈর্য হয়ে বললাম, বুঝতে পেরেছি, তোমরা দুজনেই সব কিছু জানো। আপনিও কিন্তু আমার সঙ্গে মশকরা করছেন, আমায় কোনো কথাই বলছেন না। আমি কি করব বলুন তো? শঙ্করবাবু তো আপনাকে কোনো কিছু বলতে বারণ করেছেন। শঙ্করবাবু বলেছেন বিকাশবাবুর বাড়িতে গিয়ে সমস্ত কথা আমরা সেখানে জানতে পারবো। আর সত্যি বলতে আমিও যে সবকিছু জানি সেটাও কিন্তু নয়। আপনি যে মিথ্যে কথা বলছেন না সে আমি জানি। আমি জানি শঙ্করকে আমি খুব ভালোভাবেই চিনি, তাহলে চুপ করলাম। একেবারে বিকাশবাবুর বাড়িতে গিয়েই সমস্ত কথা শুনবো না হয়। বিকাশবাবু বাড়িতেই ছিলেন। আমরা গিয়ে পৌঁছতেই তিনি আমাদের 3 জনকে একসঙ্গে দেখে বেশ অবাক হয়ে গেলেন। তবুও আমাদের নিয়ে গিয়ে একতলার একটা ঘরে বসালেন। তার বাড়ির কাজের লোক মাধব ছিল। মাধব চা করতে চলে গেলে বিকাশবাবুই প্রথম কথা বললেন, কিছু জানা গেল শঙ্করবাবু? অনেক কিছু জানা গেছে বিকাশবাবু, কিন্তু সমস্যাটা হলো যে টাকার কথা আপনি বলেছিলেন সেই টাকাটা কিন্তু সত্যিই আছে, কিন্তু টাকাটা কোথায় আছে সেটা আমরা এখনও জানতে পারিনি। বিকাশবাবুর চোখে মুখে মুহূর্তের জন্য একটা অদ্ভুত ভাব ফুটে উঠেই মিলিয়ে গেল। তিনি ম্লান গলায় বললেন, টাকা যদি থেকেই থাকে তাতে আর কি হবে, বাবা এভাবে চলে গেলেন। আচ্ছা বিকাশবাবু, আপনি ঠিক কত বছর বয়সে এখানে এসেছিলেন বলুন তো? অনেক বছর আগে, তখন কত হবে, ওই 7-8 বছর বয়স। কিন্তু আপনার দিদির সঙ্গে কথা বলে তো আমি জানতে পেরেছি আপনি যখন এখানে এসেছেন তখন আপনার বয়স 12। আপনারা আগে এই বাড়িতে ছিলেন না, আপনারা কলকাতাতেই ছিলেন না, আপনারা অন্য জায়গায় থাকতেন। তবে আপনার বাবা কলকাতাতেই কাঠের ব্যবসায় যুক্ত ছিলেন। আর একটা কথা কিন্তু আপনার দিদির কাছ থেকে আমি জানতে পেরেছি, সেটা বলবো। বিকাশবাবু কেমন যেন অবাক হয়ে গেলেন এই কথা শুনে। কি কথা? বিনয়বাবু আপনার নিজের বাবা নন। বিনয়বাবু আপনাকে একটা দুর্ঘটনাস্থল থেকে বাঁচিয়ে নিয়ে এসেছিলেন।
তিনি পরে ভেবেছিলেন আপনাকে সময় মতো পুলিশের কাছে কিংবা আপনার পরিবারের কাছে পাঠিয়ে দেবেন, কিন্তু পরে তিনি জানতে পারেন আসলে আপনার গোটা পরিবার সেই দুর্ঘটনাতেই মারা যায়। সেখান থেকে শুধুমাত্র আপনিই বেঁচে গিয়েছিলেন। আপনার মাথায় আঘাত লেগেছিল এবং তাতে আপনি বেশ কিছুদিন ভুগেও ছিলেন। আপনার কপালে ডান দিকের ওই চুলের আড়ালে যে কাটা দাগটা আছে সেটা কিন্তু তারই প্রমাণ দিচ্ছে। এসব আপনারা কি বলছেন? এটা তো ছেলেবেলায় খেলতে গিয়ে পড়ে গিয়ে লেগেছিল। এমন সময় মিস্টার রায়ের নির্দেশে দরজার কাছে এসে দাঁড়ালো একজন কনস্টেবল এবং তার সঙ্গে এসে দাঁড়ালো একজন বয়স্ক মানুষ। তার দিকে তাকিয়ে বিকাশবাবু কেমন যেন চমকে উঠে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। আরে বসে পড়ুন, এখনো অনেক কিছু বাকি আছে। আপনি বিনয়বাবুর নিজের ছেলে নন। বিনয়বাবুর একমাত্র মেয়ে নলিনী সামন্ত। তিনি এখন বিদেশে থাকেন। আপনি আমাদের যে নাম্বারটা দিয়েছেন তাতে নলিনী সামন্তের সঙ্গে যোগাযোগ করা সম্ভব নয়। আমরা অনেক কষ্ট করে খুঁজে কলকাতায় নলিনী সামন্তর এক চেনা পরিচিতর কাছ থেকে তার নাম্বারটা জোগাড় করেছি এবং তার সঙ্গে কথা বলে তাকে বিনয়বাবুর মৃত্যুর খবরটা দিতেই তিনি কিন্তু প্রথমে আপনাকেই সন্দেহ করেছেন। আপনি আমাদের সমস্ত কথাই খুলে বলেছেন। আসলে ছোটবেলায় ওই বয়সে আপনি এ বাড়িতেই বড় হতে শুরু করলেন। আপনার লালন পালন যত্ন এখানেই হলো। আপনি প্রথমে সবই ভুলে গিয়েছিলেন, কিন্তু এই জগদীশের সঙ্গে আপনার দেখা হয় বছরখানেক আগে, আর তখনই জগদীশের সাহায্যে আপনার সমস্ত কথা মনে পড়ে যায়। হয়তো আপনি সত্যিই আপনার অতীতের কথা ভুলেই গিয়েছিলেন, কিন্তু জগদীশের সাথে কথা বলে আপনি সমস্ত কথা জানতে পারেন এবং তার সঙ্গে জানতে পারেন আরও একটা অদ্ভুত সত্যি কথা। বিনয়বাবু যে টাকাটা পেয়েছিলেন সেটা কিন্তু অন্য কোথাও থেকে পাননি, একটা দুর্ঘটনাস্থল থেকে খুঁজে পেয়েছিলেন। অথচ দেখুন, সেই টাকার মধ্যে থেকে তিনি একটা টাকাও কিন্তু খরচ করেননি। আপনারা এসব কি বলছেন? আর এই লোকটাকে, একে আমি চিনি না। আমায় চেনো না বলছো? অমর তুমি আমায় চেনো না? সেদিন আমিও যে ছিলাম সেখানে, কিন্তু আর আমারই ভুল। আমি ভেবেছিলাম তোমরা সবাই মরে গেছো। আমি ভয়ে সেখান থেকে পালিয়ে গিয়েছিলাম, যদি পুলিশের ঝামেলা হয় তাই। সমস্ত কিছু ছেড়ে আমি পালিয়ে গেলেও আমার নজর ছিল সব দিকে। পরে জানতে পেরেছিলাম পুলিশ তোমার পরিবারের বাকি 3 জনকে পেলেও তোমায় পায়নি। আর তার সঙ্গে পুলিশ কিন্তু টাকার বাক্সও পায়নি। সেদিন তোমার বাবা মা, তোমার ভাই আর তুমি একসাথে শহর ছেড়ে পালিয়েছিলে। টাকার বাক্সর মধ্যে ছিল অনেক টাকা। আসলে তোমার বাবার সঙ্গে খারাপ লোকেদের একটা যোগাযোগ ছিল। আমি সেদিন গাড়ি চালাচ্ছিলাম, উল্টো দিক থেকে একটা গাড়ি আসছিল। সেদিন বৃষ্টিতে কিছুই ভালোভাবে বোঝা যাচ্ছিল না রাস্তায়। হঠাৎ করে 2টো আলো জ্বলে উঠল, আর সঙ্গে সঙ্গে আমি ভয় পেয়ে গেলাম। এটা ওদের দলের গাড়ি। গাড়িটা সোজা এসে ধাক্কা দিল আমাদের, আর ধাক্কা লাগার আগেই আমি ছিটকে গিয়েছিলাম দিঘির জলের দিকে, তাই জলে গিয়ে পড়লাম। গাড়িটা সঙ্গে সঙ্গে দুমড়ে মুচড়ে জঙ্গলের একপাশে পড়ে গেল। লোকগুলো তখন সেখানে এসে পড়েছিল, তাই আমি ভয়ে আর এগোতে পারিনি। পরে যখন তোমার সঙ্গে দেখা হলো তখন। বিকাশবাবু মাথা নিচু করে রয়েছেন। তার গোটা মুখ তখন লাল হয়ে এসেছে। তার চোখগুলো এখন কেমন অদ্ভুত বলে মনে হচ্ছে। জগদীশের কাছে সমস্ত কথা শুনে পুরনো কথা একটু একটু করে মনে পড়তে থাকে। হ্যাঁ, তারপরই কারখানায় আগের মাসে বিনয়বাবুর সেই দুর্ঘটনার কথাটা আরও একবার সবার কাছে শুনতে পান আপনি। আসলে গাড়ি থেকে ভর্তি মাল নিচে পড়ে যাওয়ার সময় বিনয়বাবুরই দোষ ছিল। তিনি গাড়ির ডালাটা আটকাতে ভুলে গিয়েছিলেন, আর তাতেই সমস্ত কাঠগুলো নিচে এসে পড়েছিল। বিনয়বাবু সময় মতো ঝাঁপিয়ে পড়তে পারলেও তার কর্মচারী ঝাঁপিয়ে পড়তে পারেনি। সে তখনই জ্ঞান হারিয়েছিল। অথচ সকলে ভেবেছিল বিনয়বাবুকে বাঁচাবার জন্য সেই কর্মচারী তাকে ধাক্কা দিয়েছে। কর্মচারী নিজেও ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারেনি। বিনয়বাবু তাকে অনেক টাকা দেন, কিন্তু কর্মচারীটা মারা যাবার পর তার ছেলে আবার সেখানে এসে পড়ে।
মাঝখানেক আগে আপনার সঙ্গেই তার কথা হয়েছিল এবং সেই সেদিনের সত্যি কথা আপনাকে বলেছিল। আপনি বুঝতে পেরেছিলেন বিনয়বাবু যেমন আপনাকে এবং আপনার বাবার সাথে থাকা টাকার বাক্সটা নিয়ে এসেছিল, তেমনই এই দুর্ঘটনার মধ্যে আপনার বাবা বিনয়বাবুর হাত ছিল। আমি যে এই সমস্ত কিছু করেছি তার কোনো প্রমাণ আপনার কাছে আছে? আপনাদের কাঠের দোকানে সেই কর্মচারী ছেলেটির সঙ্গে আমাদের কথা হয়েছে, এমনকি পুলিশ তাকে জিজ্ঞাসাবাদও করেছে এবং জগদীশ আমাদের সব কথাই বলেছে। আপনার দিদির সঙ্গেও আমাদের কথা হয়েছে, যদিও সে আপনার নিজের দিদি নয়, তবে বাস্তবিকভাবে এতদিন আপনি তাকে দিদি বলেই ডেকে এসেছেন। এবং সবার শেষে আসে খুনের অস্ত্রটা। খুনের অস্ত্র আপনি বাইরে কোথাও লুকোতে পারেননি। পোস্টমর্টমের রিপোর্ট অনুযায়ী খুন হয়েছে প্রায় রাত 12:30টার দিকে, অথচ আপনি সেটা দেখতে পেয়েছেন প্রায় 4টে নাগাদ, কারণ সেই সময় আপনি পাশের বাড়ির অতনুবাবুকে ডেকে আনেন। অথচ অতনুবাবু নিজে বলেছেন রাত 12টার পরেও তিনি একবার অন্তত আপনাকে দোতলার ব্যালকনির কাছে দেখতে পেয়েছিল। তখন অতনুবাবু কোনো একটা কারণে উঠেছিল। অতনুবাবুর বাড়ির পেছনের দিকে জানালা থেকে আপনার বাড়ির ব্যালকনি খুব সহজেই দেখা যায়। ওই সময় আপনি উঠলেন, অথচ আপনি বাবার ঘরের দরজা ভেজানো দেখেও আপনার কি সন্দেহ হলো না? ব্যাপারটা বেশ অদ্ভুতই লাগলো। আমার মনে হয় আপনি সেই সময় খুনের অস্ত্রটা লুকাবার জন্যই নিচে নেমেছিলেন, কি তাই তো? আচ্ছা, কোথায় রেখেছেন খুনের অস্ত্রটা? বাড়ির পেছনে বাগানের মাটির তলায়? ওটাই তো সবচেয়ে সহজ জায়গা, তাই না? আর ঠিক তারপরই পরদিন সকালেই মাধবকে দিয়ে ওই বাগানে কয়েকটা চারা পুঁতে দিয়েছেন, যাতে সন্দেহটা আপনার উপরে আর না হয়। বিকাশবাবু আর কিছু বললেন না। শঙ্করের কথা শুনে আমি কিন্তু অবাক হয়ে যাচ্ছিলাম। মিস্টার রায় বলে উঠলেন, আপনার কিছু বলার থাকলে বলুন বিকাশবাবু, না হলে আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। অনেকবার চেষ্টা করেছিলাম আমার বাবা মায়ের আর দাদার মুখটা মনে করার জন্য। একটা লোক আমাকে বাবা মা ভাইয়ের কাছ থেকে চুরি করে নিয়ে এলো, তার সঙ্গে নিয়ে এলো আমার বাবার সঙ্গে থাকা সেই টাকার বাক্সটা। এত বছর ধরে সে আমায় নিজের ছেলের মতো মানুষ করেছে, সে কথা সকলেই জানে। কিন্তু সে আমার ওপর যে কীরকম অত্যাচার করেছে, এবং আমি যাকে দিদি বলতাম তার ওপরে যে অত্যাচার করেছে সে কথা কেউ জানে না। আসলে সকলে জানতো বিনয়বাবু ভালো মানুষ। তার ভালো মানুষের মুখের আড়ালে যে একটা খারাপ মুখ ছিল, সে কথা তার ব্যবসার কিছু কর্মচারী ছাড়া আর বাড়ির লোকেরা ছাড়া কেউ জানতো না। আমার এই মায়ের মৃত্যুটা হয়েছিল রহস্যজনকভাবে। ডাক্তার বলেছিল ফুড পয়জনিং, কিন্তু আমি জানি বাবা মাকে বিষ দিয়ে মেরেছিল। দিদিরও আরও দুর্দশা হতো যদি না সময় মতো আমার মানে এই বাড়ির কোনো এক আত্মীয় দিদির সঙ্গে বিদেশে থাকা জামাইবাবুর সম্পর্কটা না করে দিত। তাতেই তো দিদি এখান থেকে পালিয়ে বাঁচল। একবার ভেবে দেখুন আপনারা, দিদি সেই যে এই বাড়ি থেকে চলে গেল, আর কখনো সে কলকাতায় আসেনি, এমনকি এই বাড়ির সঙ্গে তেমনভাবে কখনো যোগাযোগ রাখেনি। আমার সঙ্গে 2-1বার যোগাযোগ হতো, তবে আমি নিজেই কথা বলতাম না। তারপর যখন দোকানে সেদিন ছেলেটার সঙ্গে কথা হলো এবং ছেলেটা তার বাবার সমস্ত কথা বলল, সেদিন আর আমি নিজেকে স্থির রাখতে পারিনি। বাড়িতে ফিরে এসেই বাবার সঙ্গে প্রচণ্ড ঝামেলা হয়েছিল। বাবা হাঁটতে চলতে পারে না, অথচ তাতেও আমায় শাসিয়েছিল। সমস্ত সম্পত্তি থেকে নাকি বঞ্চিত করবে, আমায় নাকি পথে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দেবে। তার ব্যবসা, তার বাড়িঘর সব কিছু সে অন্য কাউকে দিয়ে যাবে। তখনের মতো রাগটা সামলে নিলেও সেদিন রাতে আর পারলাম না। খবরের কাগজে একটা দুর্ঘটনার খবর চোখে পড়ল, আর তাতেই সেই রাতের কথা যেন মাথার মধ্যে আবার নতুন করে ফিরে এলো। মাঝে মাঝে এমনটা হতো, সেই রাতের কথা আমার মনে পড়ত। সেদিন রাতে যে কি হলো, সোজা গিয়ে বাবাকে জোর করলাম। বাবা কিন্তু কিছুই বলতে চাইল না। টাকার কথা জিজ্ঞেস করলাম, না কি একটা নিয়ে কথা বললাম, না সেদিনের কথা মনে নেই ঠিক। রাগের মাথায় গলা চেপে ধরতে হঠাৎ করে যে কি হয়ে গেল, রাগের মাথায় খুন করে ফেলে কিছুই বুঝতে পারলাম না। রান্নাঘর থেকে ছুরি এনে তারপর গলায় আঘাত করে ছুরিটা তখনই বাড়ির পেছনের দিকে ফেলে দিলাম। নিজের ঘরে চলে এসেও শান্তি পেলাম না। আবার বেরিয়ে গিয়ে ছুরিটা পেছনের বাগানে পুঁতে রেখে এসে নিজের ঘরে শুয়ে পড়লাম। সমস্ত কিছু ভালো করে দেখে নিলাম, কিন্তু তবুও ভয়টা যাচ্ছিল না। তাই ভোরবেলা তাড়াতাড়ি অতনুবাবুকে গিয়ে ডেকে আনলাম। তারপর তো তিনি পুলিশকে ডাকলেন, কিন্তু পুলিশ এসে আমায় সন্দেহ করল।
তাই বাধ্য হয়ে আপনার কাছে গেছিলাম। আপনি ভেবেছিলেন মৃত্যুর ব্যাপারটাকে একপাশে ঘুরিয়ে দিয়ে ওই টাকার বাকি সমস্ত ব্যাপার এবং তার সঙ্গে আপনাকে কেউ মারতে চায় এমন একটা গল্প তৈরি করে আপনি আমার নজর ঘুরিয়ে দিতে পারবেন। কিন্তু পুলিশের পোস্টমর্টম রিপোর্ট যে সব পরিষ্কার করে দিল। যদি অপরাধীকে গলা টিপে হত্যা করা হয় তাহলে সে ছুরি চালাবে কেন? 12টার সময় খুন হয়েছে, সেই সময় আপনি কখনোই ঘুমোতে যান না, অথচ সেই সময় আপনি এমন ঘুমে ঘুমিয়ে পড়লেন যে কেউ বাইরে থেকে এসে খুন করে চলে গেল আর সেটা আপনি বুঝতেও পারলেন না। আর সবচেয়ে বড় কথা, বিনয়বাবু ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে রাখেন। তিনি বয়স্ক মানুষ, তিনি ঘুমিয়ে পড়লে বাইরে থেকে কাউকে দরজা খুলতে হলে তাকে দরজায় ধাক্কা দিতে হবে এবং গলা তুলে ডাকতে হবে। এই দুটো করতে গেলেই আপনার ঘুম ভাঙতে পারে। এই সহজ ব্যাপারটা আপনার কি মাথায় তখন এলো না? বিকাশবাবু দু হাতের মাঝে মাথা ঢেকে বসেছিলেন। শঙ্করকে উঠে দাঁড়াতে দেখে আমিও উঠে দাঁড়ালাম। শঙ্কর বলল, আমার কাজ শেষ মিস্টার রায়, এখান থেকে আপনার কাজ শুরু। আপনি দেখুন, চলে এসো শান্তনু। শঙ্করের ডাকে আমি বেরিয়ে এলাম। জগদীশ, মিস্টার রায়, এমনকি মাধব পর্যন্ত হাঁ করে দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে রয়েছে। তবে বুঝতে পারলাম বিকাশবাবুর সামান্য ভুল হয়ে গিয়েছিল। বিকাশবাবু যদি শঙ্করের কাছে না এসে পুলিশের কাছেও না গিয়ে কোনোভাবে ওই টাকার বাক্সটা খুঁজে পেয়ে এখান থেকে পালিয়ে যেত তাহলেই হয়ে যেত। হঠাৎ করে মনে হলো, আরে টাকার বাক্সটা কোথায়? শঙ্কর বোধহয় আমার মনের কথা বুঝতে পেরেই বলল, টাকার বাক্সটা দোতলা দেওয়ালের কাছে আছে, সেটা এখন অপ্রয়োজনীয়, এটা এখন ওখানেই থাক। বিকাশবাবুকে গ্রেপ্তার করার পরে পুলিশ এটা উদ্ধার করবে।